চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি স্মরণীয় রাত গেল। বার্সেলোনা বেনফিকাকে হারিয়ে দেওয়ার পর পিএসজি এবং লিভারপুলের ম্যাচটা যেন ছাড়িয়ে গেল সব কিছুই। অসাধারণ একটা ম্যাচ হলো। পিএসজি এনফিল্ডে এসে লিভারপুলকে টাই ব্রেকার নাটকের পর হারিয়ে শেষ পর্যন্ত চলে গেল কোয়ার্টার ফাইনালে। এবং এই দুই ম্যাচের সব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আছি আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন তাহরিম বিন রেজা। সবাইকে স্বাগতম প্যাভিলিয়নের পোস্ট ম্যাচ রিভিউতে। প্রথমেই চলে যাচ্ছি লিভারপুল এবং পিএসজি যে ম্যাচটি, যেটা নিয়ে আসলে এই মুহূর্তে জমজমাট। অনেক দিন পর চ্যাম্পিয়ন্স লিগে এমন একটি ম্যাচ হলো যেটাকে আমরা ফাইনালের আগে একরকম ফাইনালের মতোই বলতে পারি। ইন্টেন্স ম্যাচ, প্রচুর মনে রাখার মতো মুহূর্ত ছিল এবং অনেক কিছু ছিল। আমি যদি এই ম্যাচের আগের প্রেক্ষাপটটা একটু মনে করে দিতে চাই, গত সপ্তাহে দুই দল যখন মুখোমুখি হয়েছিল পিএসজির মাঠে, তখন লিভারপুল 1-0 গোলে জিতেছিল। কিন্তু সেই ম্যাচে জয়টা হয়তো পিএসজির আরও বেশি প্রাপ্য ছিল, কারণ তারা একের পর এক সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত লিভারপুলকে হারাতে পারেনি। লিভারপুল একটিমাত্র গোল, একটা টার্গেট তাদের শট ছিল, সেখান থেকে তারা জয়টা ছিনিয়ে নিয়ে এসেছে এবং নিজেদের মাঠে কালকে লড়াইটা সেয়ানে হয়েছে। কিন্তু পিএসজি দেখিয়ে দিয়েছে কেন তারা এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ইনফর্ম টিমগুলোর একটি। লিভারপুলের কোচ আর্ন স্লট এই ম্যাচের আগে বলছিলেন পিএসজি তার এই মৌসুমে অপোনেন্টে খেলা সবচেয়ে কঠিন দল, এবং তিনি কিন্তু এর মধ্যে আমরা জানি ম্যান সিটি, আর্সেনালের মতো টিম, এমনকি গ্রুপ পর্বেও লিভারপুল, রিয়াল মাদ্রিদের মতো টিম অনেকগুলো ভালো ভালো টিমের সঙ্গে খেলেছে। কিন্তু স্লট বলছেন পিএসজি তার জন্য সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট, এবং সেই কথাটি যেন পিএসজি আরও একবার প্রমাণ করে দিল কেন তারা লিভারপুলের জন্য এই কথাটি বলেছে। এবং কি হলো এই ম্যাচে, তাহরিম একটু যদি রিক্যাপ করতেন কালকে রাতের ঘটনাটি। অবশ্যই গতকালকে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল অ্যান্ড পিএসজির ম্যাচটা দর্শকদের সবার আকর্ষণের জায়গা ছিল। এর কারণ হচ্ছে লিভারপুল এবং পিএসজি, হয়তো পিএসজি আগের মতো স্টার প্লেয়ার নিয়ে খেলেনি, কিন্তু লিভারপুল যখন অন ফর্ম একটা টিম, সেক্ষেত্রে পিএসজি কাভারাৎসকেলিয়া বা হচ্ছে ওসমান ডিম্বেলে যে ফর্মে আছেন, সেটা কিন্তু দর্শকদের একটা আকর্ষণের জায়গা ছিল এবং সেটাই কিন্তু হয়েছে গতকালকের ম্যাচে। প্রথম লেগে 1-0 গোলে পিছিয়ে, আপনি বলছিলেন যে প্রথম লেগে 1-0 গোলে পিএসজি তাদের ঘরের মাঠে পিছিয়ে পড়েছে, যেখানে তারা 27টি শট নিয়েছিল, একটা গোলও সেখানে পায়নি। সেটার হয়তো একটা প্রতিশোধ নিতে তারা অ্যানফিল্ডে এসেছিল এবং অ্যানফিল্ডের হিস্টোরি যেটা বলে, যেটা অ্যানফিল্ড একটা দুর্গের মতো, সেই দুর্গটাকে কিন্তু বধ করেছে পিএসজি। প্রথমেই ডেম্বেলের গোলে 12 মিনিটেই কিন্তু এগিয়ে যায়। এরপরে পিএসজি কিন্তু, লিভারপুল প্রথম থেকে একটা অ্যাগ্রেসিভ খেলা খেলতে থাকলো, কিন্তু পিএসজি ডোনারুমা সে বেসিক্যালি কিন্তু লিভারপুলের এই আক্রমণকে আটকে দেয় এবং খেলাটা কিন্তু অতিরিক্ত সময় গড়ায়, কারণ লিভারপুল কয়েকটা সহজ সুযোগ মিস করেছিল এবং পিএসজিও কিন্তু সুযোগ পেয়েছে, পিএসজিও সুযোগ পেয়েছিল, ভালো ভালো কিছু বারকোলা একটা শট মিস করেছে, ডিম্বেল একটা 1v1 মিস করেছে, অ্যালিসন এখানে সেই প্রথম লেগের অ্যালিসন কিন্তু আরেকবার দেখা গিয়েছিল। কিন্তু খেলাটা কিন্তু অতিরিক্ত সময় গড়ায়, কারণ একটা সবুজলার একটা গোল হয়েছিল যেটা অফসাইডের কারণে বাতিল হয় এবং পরবর্তীতে অতিরিক্ত সময় পিএসজি সেই ডমিনেন্সটা অ্যানফিল্ডে এসে ডমিনেট করাটা কিন্তু একটা বড় ব্যাপার, সেটাই কিন্তু পিএসজি করেছে। অ্যালিসনকে কিন্তু দ্বিতীয়ার্ধে, মানে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে দারুণ চাপে রেখেছিল পিএসজি এবং আলটিমেটলি খেলাটা টাই ব্রেকে গড়ায় এবং সেক্ষেত্রে প্রথম শটটা সালা কনভার্ট করতে পারলো, লিভারপুলের দ্বিতীয় এবং তৃতীয় শটটা ডারউইন নুনেস এবং কার্টনি জোন্স মিস করেন। সেখানেও কিন্তু ডোনারুমা আবারও সেই ত্রাণকর্তার ভূমিকায়, এবং ডোনারুমা হয়তো তার ইন্টারন্যাশনাল এবং ক্লাব ক্যারিয়ারের মধ্যে 6টা পেনাল্টিতে টাই ব্রেকে তিনি স্ট্যান্ড করেছেন এবং 5টিতেই কিন্তু তিনি জয়লাভ করেছেন এবং তার হাত ধরে কিন্তু পিএসজি চলে গেল কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচের আমরা যদি একটু ওভারঅল এক্সপ্লেন করে, আপনি বলছিলেন পিএসজি আগের মতো সেই স্টার্টেড টিম নিয়ে আমরা দেখেছি। একটা সময় পিএসজির যেসব প্লেয়ার ছিল, যেমন লিওনেল মেসির কথা বলতে পারি আমরা, নেইমারকে তারা অনেক টাকা দিয়ে নিয়েছিল, এমবাপে ছিল তাদের স্কোয়াডে, অ্যানহেল ডি মারিয়া, আরও অনেক স্টার প্লেয়ার ছিল। সেই যুগটা এখন আর নেই। পিএসজি গত কয়েক মৌসুমে তাদেরকে সাইন করেছে। আমরা যদি এই ম্যাচে পিএসজির স্কোয়াডটা যদি অ্যানালাইসিস করে, তাহলে দেখতে পাবো ডেম্বেলেকে তারা নিয়ে এসেছে, কাভার্টসকেলিয়ার মতো একটা সাইনিং, খুবই ভালো একটা সাইনিং ছিল তাদের জন্য গত কিছুদিনের মধ্যে। এবারে বারকোলা ভালো খেলেছেন খুবই। তাদের যে মিডফিল্ড, জোয়াও নেভেস, ভিতিনিয়া, অসাধারণ একটা মিডফিল্ড আমরা দেখেছি এবং লিভারপুলকে এই দুই ম্যাচে মিডফিল্ডে তারা আসলে খুব একটা সুযোগ দেয়নি। এবং এই যুগটাকে পিএসজির বলা হচ্ছে যে গ্যালাক্টিকো পিএসজি। আগের যুগটাকে যদি গ্যালাক্টিকো বলা হয়, এটা পোস্ট গ্যালাক্টিকো যুগটা তাদের জন্য এখন নতুন করে গড়ে ওঠার একটা সুযোগ। এবং লুইস এনরিকে বলেছেন এই পিএসজিকে সামনে আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে, এবং আমার মনে হয় খুব বেশি বাড়িয়ে তিনি বলেননি, কারণ পিএসজি কালকে যে খেলাটা দিয়েছে অসাধারণ। লিভারপুলের জন্য একটু করে বলতে হয়, লিভারপুলের জন্য কিছুটা আনফর্চুনেট। লিভারপুল কিন্তু এই মৌসুমে খুবই ইনফর্ম একটা টিম। আমরা দেখেছি প্রিমিয়ার লিগে তারা সবার ওপরে। এই যে ম্যাচটি কালকে হলো, সেই ম্যাচে তাদের কিছুটা কামব্যাক করার তারা ট্রাই করেছিল।
কিন্তু শেষ পর্যন্ত তারা পারে, প্রিমিয়ার লিগে তারা সবার পরে। কিন্তু ওভারঅল লিভারপুল এই মৌসুমে তাদের কিছুটা, আমি বলবো কিছুটা মিসফরচুনও বলতে হবে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের এই ফর্মেটে তারা কিন্তু সবচেয়ে উপরে থেকে শেষ করেছিল, সবগুলো তারা অপোনেন্ট হিসেবে পেয়েছে পিএসজি, একটু কঠিন একটা প্রতিপক্ষ পেয়ে গেছে, যেখানে হয়তো তাদের কিছুটা ইজি প্রতিপক্ষ পাওয়ার কথা। পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা খুব একটা ভালো করে, প্রথম দিকে তারা বেশ কয়েকটি ম্যাচ আর্সেনালের কাছে হেরেছে আমরা দেখেছি, এরপরে কয়েকটা ম্যাচ তারা হেরেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ভালো মতো কামব্যাক করে শেষ পর্যন্ত প্লে অফে জায়গা করে নিয়েছে, এবং প্লে অফটা এখন তারা কোয়ার্টার ফাইনালে চলে গেল। এবং ওভারঅল এই ম্যাচটা যদি আমরা একটু দেখি, আমরা ওসমান ডেম্বেলের একটা রান আমরা দেখতে পেয়েছি, যে গোলটা নেওয়ার আগে এদিক থেকে, এবং এদিক দিয়ে একটা বারকোলা যখন ঢুকে তাকে বলটা ক্রস করেন, এবং ওসমান ডেম্বেলের দারুণ একটা রানের পরে তিনি বলটা এখান থেকে জালে জড়িয়ে দেন, এবং সেক্ষেত্রে লিভারপুলের ডিফেন্ডার কোনাদের হয়তো কিছুটা ভুল কাজ করতে পারে, একটা মিসকমিউনিকেশন দেখা গিয়েছিল। সো বাট ওভারঅল পিএসজি গোল দেওয়ার পরেও একটা সময় লিভারপুল তাদেরকে যখন চেপে বসেছিল, তখন তারা কিন্তু খুব ভালো একটা রেজিলিয়েন্স দেখিয়েছে। তাদের কিপার ডোনারুমা ভালো সেভ করেছেন, আপনি যেটা বলছিলেন। সব কিছু মিলে বলতে হবে এই ম্যাচটা যেন আমার কাছে মনে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের যে সেমিফাইনাল বা ফাইনালের মতো যে ম্যাচে যেরকম ইন্টেন্স লড়াই থাকে, সেরকম ইন্টেন্স একটা লড়াই ছিল এই ম্যাচে। লিভারপুল অবশ্যই খুবই ভালো একটা টিম, টাই ব্রেকার অবশ্যই সেখানে বলতে হয়, সেটা কিছুটা ভাগ্যের খেলা, কিন্তু একই সঙ্গে এটা মনে করে দিতে চাই ডোনারুমা কিন্তু টাই ব্রেকার অসাধারণ একজন কিপার, এবং এলিসন বেকার টাই ব্রেকারে অতটা আসলে সফল নন। ডোনারুমা আমরা দেখেছি, আমাদের অনেকেরই মনে থাকতে পারে ইউরো ফাইনালের কথা, ইতালির হয়ে টাই ব্রেকারে তিনি নায়ক ছিলেন, এর বাইরেও তিনি টাই ব্রেকারে সেভ করার জন্য বেশ পরিচিত, এবং তিনি দুটো সেভ করেছেন, দারুণ দুটো সেভ করেছেন। টাই ব্রেকারের একটা মজার ঘটনা আপনাদেরকে একটু বলি। টাই ব্রেকারে কিন্তু প্রথমে একটা টস হয়, সে টসের পর পিএসজি ঠিক করে যে কোন প্রান্তে তারা কিক নেবে, এবং যারা সেই প্রান্তটি পেছনে যেখানে তাদের সাপোর্টাররা ছিলেন, দর্শকরা তাদের এনফিল্ড রোড প্রান্তে, সেখানে তাদের পিএসজি সাপোর্টাররা ছিলেন। সো তারা একটা শুরুতে একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়, মেন্টাল অ্যাডভান্টেজ, এবং ডারউইন নুনেজ যখন আসলে টাই ব্রেকটা নিতে যাচ্ছিলেন, তখনই আমার কাছে মনে হচ্ছিল তিনি কিছুটা নার্ভাস, তিনি পুরো ম্যাচে কিন্তু খুব একটা সাব হিসেবে নেওয়ার পর খুব একটা ভালো খেলতে পারেননি, কিছু মিসপ্লেস করেছেন। এর আগে তিনি যার বদলে নেমেছেন সেই ডিয়েগো জোটা চান্স মিস করেছেন। ওভারঅল ডারউইন নুনেজের মধ্যে যে একটা অস্থিরতা, সেই অস্থিরতাটা কিন্তু দেখা গেল তার কিক নেওয়ার সময় একটি মোটামুটি একটি কমজোরি বা একটু দুর্বল কিকই বলা যায়, যদিও ঠেকিয়েছেন ভালো ডোনারুমা, কিন্তু ওভারঅল ডারউইন নুনেজের কাছ থেকে যেরকম এক্সপোজার থাকার কথা সেটা হয়তো লিভারপুল পায়নি। ব্যাড লাক, কারণ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড উঠে গিয়েছিলেন, ম্যাকঅ্যালিস্টার তিনি উঠে গিয়েছিলেন, তারা পেনাল্টি স্পেশালিস্ট বলে আমরা জানি, ম্যাকঅ্যালিস্টারের কথা আমরা সবাই জানি তিনি পেনাল্টিতে কতটা ভালো, আমরা সবাই বিশ্বকাপে দেখেছি, বাট লিভারপুলের জন্য আসলে খুবই ব্যাড লাক বলতেই হয়। সেটা তো অবশ্যই বলতে হয়। অবশ্যই আরও কথা বলতে হবে মোহাম্মদ সালাহকে নিয়ে, তিনি পিএসজির বিপক্ষে কিন্তু 2 লেগে তেমন কোনো ভালো পারফরমেন্সই করতে পারেননি, এবং হয়তো ব্যালন ডি'অরের একটা কথা চলছিল, সেখানে বলা যায় ছিটকেই গেলেন। হয়তো এখনো লিভারপুল নেক্সট সামনের প্রিমিয়ার লিগে 27 পয়েন্টের মধ্যে 15 পয়েন্ট পেলে কিন্তু তারা অঘোষিতভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সালাহর একটা পসিবিলিটি থেকে যেত যদি সে ইউসিএল ভালো করতো, বাট হয়তো ছিটকে গেলেন, কিছুটাই আমার মনে হয় চান্স আসলে ছিটকেই গেলেন হয়তো। সো এখানে একটা ব্যাড লাক। এখন আমরা চলে আসি পরের ম্যাচটাতে, যে ম্যাচটা নিয়ে হয়তো আমরা একটু এখনও খুব বেশি কথা বলিনি, কিন্তু সেখানেও কিন্তু কথা বলার অনেক কিছু আছে। বার্সেলোনা এবং বেনফিকার ম্যাচটা, বার্সেলোনা আগের লেগে 1-0 করে 10 জনকে নিয়ে বেনফিকাকে হারিয়ে দিয়ে তারা অনেকটাই হয়তো কাজটা সহজ করে রেখেছে, তারা নিজেদের মাঠে যে কাজটি করেছে সেটা আসলে তাদের কাছ থেকে খুবই এক্সপেক্টেড। 3-1 গোলের একটা বড় জয় বলবো আমি, কারণ বেশ কমফোর্টেবল জয় বার্সেলোনার জন্য, যদিও বেনফিকা একটা গোল দিয়েছে, কিন্তু ওভারঅল এই ম্যাচটা বার্সেলোনার জন্য কতটা স্বস্তিদায়ক ছিল, এবং এই ম্যাচে বার্সেলোনার ওভারঅল পারফরমেন্সের সামারিটা যদি বলতে। অবশ্যই বার্সেলোনা বেনফিকাতে আমরা যখন প্যাভিলিয়নের প্রিভিউ শোগুলো করছিলাম, আমি কিন্তু বারবার বলেছি যে বেনফিকাকে কখনো ছেড়ে কথা বলে না বার্সেলোনা, কারণ হচ্ছে বেনফিকা এমন একটা অপোনেন্ট যে যারা এই ইউসিএল ক্যাম্পেইনে বা হচ্ছে ওভারঅল কম্পিটিশনগুলোতে বার্সেলোনা হাইলাইন ডিফেন্সকে খুব ভালোভাবে ভেদ করেছে। সেটার কিন্তু অফকোর্স মাথায় নিয়ে হান্সি ফ্লিকের নামতে হয়েছিল, যদিও ঘরের মাঠে ম্যাচ, যদিও মঞ্জুইচে ম্যাচ, কিন্তু তারপরও বার্সেলোনার সামনে কিন্তু হেরে গেলে চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে যাওয়া, আর এটা একটা কি পয়েন্ট ছিল। বার্সেলোনা হয়তো সামনে অনেক কিছু জিতবে, বাট এই মোমেন্টটাতে হয়তো বার্সেলোনা যে জয়টা পেয়েছে সেটা হয়তো তাদেরকে অনেকটা বুস্ট করবে। তো গতকালকে ম্যাচের কথা প্রশ্ন করছেন যে কি হলো বা কিভাবে হলো। বার্সেলোনা প্রথম লেগে 10 জনের দল নিয়েই কিন্তু 1-0 গোলে একটা জয় পেয়েছে, সেটা কিন্তু বিশাল জয়। বেনফিকার সেই মাঠ থেকে এস্তাদিও দা লুজের থেকে ফিরে আসা, কারণ ওইখানে কিন্তু বার্সেলোনা সেই বায়ার্ন মিউনিখের সাথে 8-2 এর বড় পরাজয়টা কিন্তু ছিল, সেই দুঃসহ স্মৃতিটা কিন্তু তারা ভুলে এসেছে। এরপরে ঘরের মাঠে তাদের অবশ্যই কার্লোস মিনিয়েরা, তাদের এখানে একটু আসলে বলতেই হয়, আমি একটু অ্যাড করি,
যাদের মিনিয়ার আছে, তাদের যে ডক্টর মারা গেছে, তারা কিন্তু আমরা ম্যাচের শুরুতে দেখতে পাচ্ছিলাম তারা খুবই আপসেট সবাই, এবং তাদের চোখ মুখ থেকে রাফিনা মুখটা ঢেকে ফেলেছিলেন, এবং বোঝা যাচ্ছিল এই ডক্টরের প্রয়াণে তারা কতটা শোকাহত, এবং তারা কিন্তু ওসাসুনার সঙ্গে ম্যাচটা খেলেনি, আমরা জানি সেই ম্যাচটি তারা শেষ পর্যন্ত খেলতে পারেনি, এবং প্লেয়াররা সবাই খুবই ভিজিবলি খুবই কি বলবো মানে খুবই একটা শোকের মধ্যে ছিলেন, একটা তাদের মধ্যে আমরা একটা ট্রমা দেখতে পেয়েছি। সো এই কোচটা আমরা জানি তাদের খুবই কাছের একজন মানুষ ছিলেন, পার্সোনালি তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। ফ্লিক বারবার বলছিলেন যে তাদের জন্য কত বড় একটা লস, কিন্তু কোচের জন্যই তারা সেই, আমরা যদি কাব্যিক ভাষায় বলতে চাই, সেই শোককে তারা শক্তিতে পরিণত করে, যেন সেই শক্তির তারা দৃশ্যমান যে ব্যাপারটা তারা সেটা সেই শক্তির প্রতিফলনটি কিন্তু দেখা গিয়েছে ম্যাচের প্রথম দিকেই। কিন্তু লামিন ইয়ামাল ডান প্রান্ত থেকে কুন্দ্রাটা পাসকে খুঁজে নেন, এবং সেক্ষেত্রে কিন্তু রাফিনহা একটা সুন্দর বল ট্রিভেলা পাস রাফিনাকে খুঁজে নেয়, এবং রাফিন সেটাকে বল জালে জড়ায়। কিন্তু এর পরবর্তীতে বেনফিকার সেই গোলটা রিপ্লে দিতে লেগেছিল মাত্র 1 মিনিট। 12 মিনিটের মাথায় একটা কর্নার থেকে একটা ডিফ্লেকশন, ওটামেন্ডি অনেকটা ফ্রি হয়ে সেই কর্নারটাকে বলে জালে জড়ান। এরপরে কিন্তু বার্সেলোনা মানে থমকে যায়নি, যেটা বলতে হয় অবশ্যই। বার্সেলোনা একটা লিড ছিল ওই প্রথম লেগের, সেটা অ্যাগ্রিগেটে, সেইটাকে হাতে নিয়ে তারা খুব সুন্দর করে বলটাকে কন্ট্রোল করে, এবং এরপরেই কিন্তু জবাবটা আসে লামিন ইয়ামালের থেকে। তিনি মাঠের ডান প্রান্তে থমাস আরাউহোকে খুব সুন্দর করে কাটিয়ে একটা একদম ফিনেস শট মারেন, যেটা জালে ঝরায়। এর পরবর্তীতে বার্সেলোনা 3-1 গোলের অ্যাগ্রিগেটে এগিয়ে যায়। ম্যাচের প্রথমার্ধের 41 মিনিটে দেখা যায় আলেহান্দ্রো বালদে তিনি একটা লম্বা রান নিয়ে একদম ডিবক্সের শুরুতেই একটা চমৎকার পাস দেন দুটো প্লেয়ারের মাঝখান থেকে। রাফিনহা যেটা একটা টাচ নিয়ে সেটাকে বলে দাঁড়াতে এবং এগিয়ে যায়। এরপরে এর দ্বিতীয়ার্ধেও কিন্তু বার্সেলোনার সেই ডমিনেন্সে দেখা যায় পজিশন বা বল দখল বা শটের দিক থেকে কিন্তু বার্সেলোনার আধিপত্যটা পুরোপুরি স্পষ্ট, এবং বলতে হয় বেনফিকার বিপক্ষে বার্সেলোনাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। যদিও পাবলিদিস হয়তো রিগ্রেট করবেন প্রথম লেগে ঘরের মাঠে সেই সহজ মিস করা, এটা হয়তো অবশ্যই তিনি রিগ্রেট করবে, কিন্তু এই দ্বিতীয়ার্ধে বার্সেলোনা নিজের ঘরে বার্সেলোনার জন্য আসলে এই পাথটা তাদের জন্য বেশ ইজি, কারণ বায়ার্ন বা আমরা দেখতে পেয়েছি এই পাথে যার সব টিমগুলো আছে খুব বেশি ফর্মে নেই এখন পর্যন্ত। সো বার্সেলোনার সামনে আমরা যদি দেখি যে ডটমুন্ড বা লিল হয়তো যে কোনো একটা টিম হয়তো যাবে, বাট আমার মনে হয় বার্সেলোনা এই ফর্মে তাদের জন্য কঠিন হওয়ার কথা। আমরা আরেকটা ব্যাপার নিয়ে একটু মনে করতে চাই, রাফিনের কথা বলছিলেন, ব্যালন ডিওর দৌড় আমার মনে হয় খুব ভালো একজন কন্টেন্ডার তিনি। এখন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল লা লিগাতে ছুটছেন তিনি এবং অসাধারণ খেলছেন। কালকেও তিনি গোল করেছেন, এবং তিনি যেভাবে ক্যাপ্টেন্সি দিয়ে এবং বার্সেলোনাকে ওভারঅল এই সিজন আমরা তার কাছ থেকে যে লিডারশিপ বা যে কোয়ালিটি দেখতে পাচ্ছি, এবং লামিন ইয়ামাল তো আছেনই। সো আমার মনে হয় বার্সেলোনার কাছ থেকে বার্সেলোনার কেউ এই মৌসুমে বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত যেতে পারে তাদের কেউ ব্যালন ডিওর ধরে খুব খুব ভালো মতোই থাকবে। অবশ্যই এটা আমিও বিশ্বাস করি, যেহেতু বলছিলাম যে সালা এবং রাফিনহার মধ্যে কিন্তু এবারে ব্যালন ডিওরটা একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। সালা যেহেতু ছিটকে গেলেন ইউসিএল ক্যাম্পেইন থেকে, তো বলা যায় যদি রাফিনহা আর ইউসিএল ক্যাম্পেইনে বার্সেলোনা টিকে থাকে তাহলে অবশ্যই রাফিনহা কিন্তু এই মৌসুমে ব্যালন ডিওরের জন্য সবার থেকে এগিয়ে থাকবেন। সো এই ছিল মোটামুটি কালকে দুটো ম্যাচের সামারি। এরপর আজকে আরও দুটি ইম্পর্টেন্ট ম্যাচ আমরা জানি শেষ পর্যন্ত, সেখানে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে। রিয়াল মাদ্রিদকে আমরা জানি আগের লেগটা তারা 2-1 গোলে তারা শেষ পর্যন্ত জয় পেয়েছিল, কিন্তু এই ম্যাচটা তাদের জন্য খুব ক্রুশাল হবে। আমরা অ্যাটলেটিকোই দেখেছি, অ্যাটলেটিকো খুব ভালো ফর্মে আছে, যদিও তারা কয়েকটা ম্যাচে লা লিগাতে তাদের শেষ পর্যন্ত 10 জন নিয়ে তারা শেষ মুহূর্তে হেরে গেছে। প্রিপারেশনটা খুব একটা ভালো হয়নি, সেটা অবশ্যই এই ম্যাচের জন্য বলতে হবে। রিয়াল মাদ্রিদের প্রিপারেশনটা ভালোই হয়েছে, তারা জিতেছে লাস্ট ম্যাচটি, কিন্তু দুই দলের লড়াইয়ে আসলে বড় একটা ব্যাপার হয়ে থাকবে যে সাম্প্রতিক পারফরমেন্স। অ্যাটলেটিকো আমরা জানি তারা এই মৌসুমে অনেকগুলো লেট গোল করেছে, সেটা নিয়ে আমরা ভিডিও করেছি। সো তারা কিভাবে কি করে সেটা নিয়ে সবার একটা দেখার অপেক্ষা। কি মনে হয় কি হবে এই ম্যাচের স্কোরলাইন কেমন হবে? অবশ্যই জুড বেলিংহামের কথা কিন্তু বলতে হয়, প্রথম লেগে সাসপেন্ডেড হওয়ার পরেও কিন্তু দ্বিতীয় লেগে ব্যাক করছেন। জুড বেলিংহামের অনুপস্থিতি কিন্তু ব্রাহিম ডিয়াজ প্রথম লেগে দারুণ খেলেছিলেন। ব্রাহিম ডিয়াজও কার্লো অ্যানচেলত্তির হাতে একটা অপশন হিসেবে থাকবেন। অবশ্যই বলতে হয়, আপনি বলছিলেন যে অ্যাটলেটিকোর হুলিয়ান আলভারেজ বা হচ্ছে সরলট তারা কিন্তু লেট গোল করে কিন্তু খুবই অ্যাটলেটিকোকে মোমেন্টাম এনে দিয়েছিলেন। তো আমার মনে হয় এই ম্যাচটা তো আমি যেটা বলেছিলাম আমাদের প্রেডিকশন ভিডিওতে যে এই ম্যাচটাতেও কিন্তু হয়তো রিয়াল মাদ্রিদের একটা আধিপত্য থাকবে, যদিও ওয়ান্ডা মেট্রোপলিটনে খেলা হবে। তো আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের 1-1 গোলে একটা ড্র দেখতে পাচ্ছি আমি রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু রিয়াল মাদ্রিদ প্রথম লেগের সেই রেজাল্টেই কারণে আমারও সেরকমই মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকোর সাথে চ্যাম্পিয়ন্স লিগে তাদের রেকর্ড খুবই ভালো। অ্যাটলেটিকো ভালো টিম, কিন্তু অনেকগুলো কারণে তারা একটু সাফার করছে। আমার কাছে মনে হয় 1-1 গোলে ড্র না হলো শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় 2-2 গোলের মতো আমরা ড্র একটা দেখে ফেলতে পারি, হয়তো একটা হাই স্কোরিং ড্র হতে পারে, বলা যায় না কিছু। সো এই ছিল মোটামুটি আজকের বড় ম্যাচ। এর বাইরে আরও বেশ কিছু ম্যাচ আছে, ডটমুন্ড লিল বা অন্যান্য আরও ম্যাচগুলো আছে। সো সেই সব ম্যাচ নিয়ে আমরা এই ম্যাচে অনেক কিছু নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। যাওয়ার আগে একটু মনে করিয়ে দিতে চাই,
প্যাভিলিয়নের আরেকটি ওয়েবসাইট swingshop.xyz.com-এ চলছে ঈদের দারুণ সব ক্যাম্পেইন, অসাধারণ সব জিনিস পেয়ে যাচ্ছেন এবং মিস্ট্রি বক্স আরও অনেক কিছু। চোখ রাখুন সুইং এবং প্যাভিলিয়নের ওয়েবসাইটে ঈদের দারুণ দারুণ সব ডিলের জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।